কূটনীতিতে জেস্চার বা অঙ্গভঙ্গি কথার চেয়ে বেশি শক্তিশালী। কে কার সাথে আগে দেখা করলো, কার সাথে কতক্ষণ কথা বলল, এর উপর নির্ভর করে আগামী দিনের রাজনীতির গতিপথ। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সবেমাত্র রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন। নিয়ম অনুযায়ী এখন তিনি রাজনৈতিক দলগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ধারাবাহিকভাবে। কিন্তু বোমশেল নিউজ হলো আগামী রোববার 25 জানুয়ারি তিনি সময় দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে। প্রশ্ন উঠছে, তিনি কি তার পলিটিক্যাল মিটিংয়ের খাতা খুলেছেন জামায়াতকে দিয়েই? সাধারণত রাষ্ট্রদূতরা প্রথমে সরকারি দল, এরপরে সংসদে বিরোধী দল, এরপর বড় দলগুলোর সাথে দেখা করে। কিন্তু সেই প্রথা ভেঙে যদি জামায়াত আমির তালিকার শুরুতে থাকেন, তবে এর মেসেজ বা বার্তা পরিষ্কার। আমেরিকা জামায়াতকে আগামী দিনের রুলিং পাওয়ার বা শাসক হিসেবেই দেখছে। আজকের প্রথম পর্বে আমরা দেখব এই বৈঠকের টাইমিং এবং প্রোটোকল ব্রেকিং এর পেছনের আসল রহস্য। ব্রেন্ট ক্রিস্টেনসেন কোনো সাধারণ কূটনীতিক নন, তিনি একজন অভিজ্ঞ স্ট্র্যাটেজিস্ট। এর আগে তিনি তাইওয়ানে মার্কিন মিশনের প্রধান ছিলেন, অর্থাৎ তিনি চীন বিরোধী বলয়ের একজন কোর প্লেয়ার। তিনি যখন ঢাকায় আসেন তখন তার এজেন্ডা শুধু চা খাওয়া নয়, তার এজেন্ডা হলো দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমানো এবং একটি স্থিতিশীল সরকার নিশ্চিত করা। ক্রিস্টেনসেন জানেন বাংলাদেশে বিগত 15 বছরে সেকুলারিজমের নামে যে প্রজেক্ট চালানো হয়েছে তা ব্যর্থ। তিনি দেখছেন বিএনপি নেতৃত্বাধীন সরকার হয়তো আসতে পারে, কিন্তু মাঠের আসল শৃঙ্খলা এবং এন্টি চায়না বা এন্টি ফ্যাসিস্ট সেন্টিমেন্টের সবচেয়ে বড় ধারক জামায়াতে ইসলামী। তাই তিনি প্রথাগত প্রোটোকল সাইডে রেখে রিয়েলিটি চেক করতে মগবাজারমুখী হচ্ছেন। 25 তারিখের বৈঠকটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, এটি একটি স্ক্রিনিং টেস্ট। কূটনৈতিক রীতি অনুযায়ী জামায়াত অতীতে ছিল থার্ড অপশন। পশ্চিমা কূটনীতিকরা জামায়াতকে এড়িয়ে চলতেন বা গোপনে দেখা করতেন। কিন্তু 2024-এর অভ্যুত্থানের পর এবং 2026-এর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামায়াত এখন ফ্রন্ট রো বা সামনের সারিতে। ক্রিস্টেনসেন যদি 25 তারিখে জামায়াত আমিরের সাথে দেখা করেন, তবে তিনি বিশ্বকে জানিয়ে দিচ্ছেন আমেরিকার কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা এখন বিএনপির সমান কিংবা কোনো কোনো ক্ষেত্রে বেশি। কারণ বিএনপি এখনও তাদের 22 জন দ্বৈত নাগরিক প্রার্থীর ঝামেলায় ব্যস্ত, বিদ্রোহ দমনে ব্যস্ত। সেখানে জামায়াত পলিসি দিচ্ছে, ইস্তেহার দিচ্ছে। আমেরিকা গোছানো শক্তিকেই পছন্দ করে। 25 জানুয়ারি যদি এই বৈঠক হয়, তবে বুঝে নেবেন আমেরিকা 2026 সালের নির্বাচনের ফলাফল এক প্রকার মেনেই নিয়েছে। তারা উইনিং হর্সের সাথেই সম্পর্ক গড়তে চাইছে। আমেরিকা যখন মগবাজারে কড়া নাড়ছে, তখন ভারত কি বসে থাকবে? চীন কি বসে থাকবে? একদমই না। খবর আসছে ভারতীয় কূটনীতিকরাও গোপনে এবং প্রকাশ্যে জামায়াতের সাথে সম্পর্ক বাড়াতে চাইছেন। যে ভারত একসময় জামায়াতকে মৌলবাদী বা পাকিস্তানপন্থী ট্যাগ দিত, তারাই আজ জামায়াতের সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চালাচ্ছে। কেন ইউচান? কারণ ভূ রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই, আছে স্থায়ী স্বার্থ। ভারত খুব ভালো করে জানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ। বিএনপি ক্ষমতা এলে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে তা নিয়ে দিল্লি সন্দিহান। কিন্তু জামায়াত প্রমাণ করেছে তারা সুশৃঙ্খল এবং তারা কথা দিলে কথা রাখে। সবচেয়ে বড় কথা, ভারতের 7 সিস্টার্স এবং বর্ডার সিকিউরিটির জন্য ঢাকায় একটি শক্তিশালী সরকার দরকার। ভারত অ্যাসেসমেন্ট করেছে আগামীতে জামায়াতই একমাত্র দল যারা বর্ডারে কন্ট্রোল রাখতে পারবে। তাই ভারত এখন জামায়াতকে ম্যানেজ করার পলিসিতে গেছে। তারা চাইছে জামায়াত ক্ষমতায় এলেও যেন ভারতের নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত না হয়। এক্ষেত্রে সমকালের রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, যা অনেকের চোখ এড়িয়ে গেছে, কিন্তু ভারতের চোখ এড়োয়নি। এই রিপোর্টটি বলছে রংপুর বিভাগের 17টি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টি জামায়াত নিজেদের হাতে রেখেছে। সিলেট, রাজশাহী ও খুলনার বর্ডার বেল্টেও একই চিত্র। কেন? এটা কি শুধুই ভোট, নাকি এর পেছনে আছে গভীর জিওপলিটিক্স? জামায়াত কি বর্ডারে একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে? ভারত কি এতে চিন্তিত? উত্তরবঙ্গের বর্ডার এলাকাগুলোতে চোরাচালান, ফেলানি হত্যা এবং ভারতের আগ্রাসন সমসাময়িক ইস্যু। জামায়াত এখানে নিজেদের প্রার্থী দিয়ে বার্তা দিচ্ছে তারা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। এনসিপি বা অন্য ছোট দলকে এখানে বিশ্বাস করা যায় না। তাই জামায়াত নিজের হাতে এসব আসনের কন্ট্রোল রেখেছে। সীমান্তের মানুষ সাধারণত ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক হয়, তারা ভারতের দাদাগিরি পছন্দ করেন না। জামায়াত এই সেন্টিমেন্টটাকেই ক্যাশ করতে চাইছে। তারা অতীতেও এটা করেছিল এবং যে কারণে সাতক্ষীরা থেকে শুরু করে কুড়িগ্রামের রৌমারী সব সীমান্তবর্তী এলাকায় জামায়াত সবসময়ই জিতে এসেছে। বর্ডারে 14টি আসনে জামায়াতের এমপি থাকা মানে সংসদে ভারতের বিরুদ্ধে কথা বলার লোক থাকা।
এজন্যই ভারত এখন জামায়াতকে ম্যানেজ করার পলিসিতে গেছে। তারা চাইছে জামায়াত ক্ষমতায় এলো যেন ভারতের নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত না হয়। এজন্যই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং কূটনীতিকরা জামায়াত নেতাদের সাথে যোগাযোগ বাড়াচ্ছে। তারা বার্তা দিচ্ছে, আমরা অতীতের ভুল ভুলে সামনে তাকাতে চাই। জামায়াতও কিন্তু এখানে খুব পরিপক্কতার পরিচয় দিচ্ছে। তারা ভারতের সাথে বৈরিতা বাড়ায়নি। ডক্টর শফিকুর রহমান বারবার বলেছেন, আমরা সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীর সাথে সম্পর্ক চাই। জামায়াত জানে ক্ষমতায় টিকে থাকতে হলে ভারতের সাথে ওয়ার্কিং রিলেশনশিপ থাকা দরকার। তবে এটা গোলামি নয়, আওয়ামী লীগের মতো গোলামি নয়, বিএনপির মতো গোলামি নয়। এটা হবে বন্ধুত্বের সম্পর্ক, সহমর্মিতার সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক। ভারত যখন জামায়াতের সাথে সম্পর্ক করতে চায় তখন বুঝতে হবে জামায়াতের ক্ষমতায় আসাটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভারত রিস্ক নিতে চাইছে না। তারা দেখছে আমেরিকা জামায়াতকে কাছে টানছে, অন্যদিকে চীন জামায়াতকে কাছে টানছে। চীনের রাষ্ট্রদূত নিয়মিত জামায়াতের দরজায় কড়া নাড়ছেন, তাই তারাও দৌড়ে এসেছে। আমরা আমেরিকা এবং ভারতের কথা বললাম, কিন্তু এই সমীকরণে চীন কোথায়? জামায়াতে ইসলামীর সাথে চীনের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুব একটা খারাপ ছিল না। চীন ইসলামিক দলগুলোর সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেমন পাকিস্তানে তারা করছে। এখন যখন আমেরিকা জামায়াতকে কাছে টানছে, ভারত লাইন দিচ্ছে, তখন চীনও বসে নেই। চীন চায় বাংলাদেশে তাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। তারা দেখেছে বিএনপি সরকারের সময় চীন বাংলাদেশ সম্পর্ক ভালো ছিল, জামায়াত সেই সরকারের অংশ ছিল। তারা শিল্প মন্ত্রণালয় চালিয়েছে। চীন মনে করে জামায়াত একটি কনজারভেটিভ কিন্তু ক্যাপিটালিস্ট ফ্রেন্ডলি দল। জামায়াত ক্ষমতায় এলে চীনের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ হবে না, তাই চীনও জামায়াতকে গুড বুকে রাখছে। এখন প্রশ্ন হলো, জামায়াত কার দিকে ঝুঁকবে? আমেরিকা শুল্ক সুবিধা দিচ্ছে, ভারত নিরাপত্তা নিয়ে কথা বলছে, চীন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান এক বিশাল কূটনৈতিক পরীক্ষায়। ব্রেন ক্রিস্টেনের সাথে 25 তারিখের বৈঠকে জামায়াত হয়তো আমেরিকাকে আশ্বস্ত করবে, আমরা প্রো আমেরিকা বা প্রো চায়না হব না, আমরা হব প্রো বাংলাদেশ। জামায়াত এখন রাজনীতির মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট ডিজায়ার্ড পার্টি। সবাই জামায়াতকে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রাখছে বলেই এই টানাটানি। বিদেশিরা যখন কোনো দলের সাথে কথা বলে, তারা শুধু পলিটিক্স দেখে না, তারা গভর্নেন্স ক্যাপাসিটি বা রাষ্ট্র চালানোর যোগ্যতা দেখে। ব্রেন্ট ক্রিস্টেনসেন 25 তারিখে জামায়াত আমিরের কাছে জানতে চাইবেন, আপনারা ক্ষমতায় গেলে অর্থনীতি কিভাবে চালাবেন, জঙ্গিবাদ কিভাবে দমন করবেন এবং মানবাধিকার পরিস্থিতি কি হবে। জামায়াত এই জায়গাটায় খুব স্ট্রং হোমওয়ার্ক করেছে। এক, অর্থনীতি। তারা সুদমুক্ত কিন্তু আধুনিক ব্যাংকিং এবং আমেরিকার সাথে বাণিজ্যের রোডম্যাপ তৈরি করেছে। পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব নীতিতে তারা অটল। আইন শৃঙ্খলা, 24-এর বিপ্লবের পর তারা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে তারা মাইনরিটিদের নিরাপত্তা দিতে সক্ষম। কূটনীতিকরা তুলনা করছেন, বিএনপি এখনো 22 জন বিদেশি নাগরিক প্রার্থীর ঝামেলা মেটাতে পারেনি, তারা ইসি ঘেরাও করছে। অন্যদিকে জামায়াত ডিপ্লোম্যাটিক মিটিং করছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বা ভারতীয় দূত সবাই দেখছেন জামায়াত অনেক বেশি ম্যাসিউড বা পরিপক্ক দল। একটি অস্থিতিশীল বিএনপি সরকারের চেয়ে একটি স্থিতিশীল জামায়াত সরকার পশ্চিমাদের কাছে এখন বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। আন্তর্জাতিক মহল হিসাব কষে দেখছে, জামায়াত যদি 220 আসনে লড়ে এবং ইসলামী ভোট একজোট হয়, তবে জামায়াত এককভাবে 151+ আসন পেতে পারে। এই ক্যালকুলেশন জেনেই তারা 25 তারিখের আগেই লাইন ক্লিয়ার করছে। জামায়াত শুধু ভোটের জন্য প্রস্তুত নয়, তারা সরকার চালানোর জন্য প্রস্তুত। বিদেশিরা এটা বুঝে গেছে। 25 জানুয়ারি রোববার এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই বৈঠকে সম্ভবত 3টি বিষয় চূড়ান্ত হবে। নির্বাচনী স্বীকৃতি, আমেরিকা কি নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে জামায়াত জিতলে? 2, বাণিজ্য চুক্তি, শুল্ক সুবিধা এবং ইউএস কটন ব্যবহার, এটা নিয়ে আলোচনা হবে। সন্ত্রাস দমন, জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গিবাদ জিরো টলারেন্স রাখবে, এই গ্যারান্টি। আমেরিকা যদি জামায়াতকে গ্রিন সিগন্যাল দেয়, ভারতের আর কিছুই করার থাকবে না। ভারত তখন ইফ ইউ ক্যান্ট বিট দেম জয়েন দেম, কাউকে হারাতে না পারলে তারা দলে যোগ দাও নীতিতে জামায়াতের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। ইতিমধ্যে তারা সেই কাজ শুরুও করেছে। বিশ্বশক্তি যখন জামায়াতকে সরকার হিসেবে মেনে নিচ্ছে, তখন দেশের মানুষের উচিত আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা হলো, ব্রেন্ট ক্রিস্টেনসেনের 25 তারিখের বৈঠক প্রমাণ করে 24-এর বিপ্লব সফল। ফেসিবাদ বিদায় নিয়েছে এবং বিশ্ব সম্প্রদায় নতুন শক্তিকে বরণ করে নিচ্ছে। জামায়াতে ইসলামী এখন আর কোনো নিষিদ্ধ বা অদৃশ্য দল নয়, তারা এখন বিশ্ব রাজনীতির টেবিলে সম্ভাব্য সরকার। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।